পরিকল্পনা করবেন কিন্তু কাজ হবে না, এমনটা যেন না হয়। নবান্ন সূত্রে খবর, প্রশাসনিক বৈঠকে প্রত্যেকটি দফতরকে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেসাই আগামী 4 সপ্তাহ ধরে খতিয়ে দেখবেন অভিন্ন দেওয়ানি বিধি 2026-এর খসড়া বিল। শ্রাবণী মেলা এবং রথযাত্রা নিয়েও নেওয়া হয়েছে বড় সিদ্ধান্ত। তৃণমূল জমানার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে সম্প্রতি বিস্ফোরক তথ্য সামনে এনেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিয়েছিলেন ইডি তদন্তের আভাসও। আমার কাছে লিস্ট রয়েছে, বিজিবিএস করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে মোট 635 কোটি টাকা দিয়ে গেছেন। 635 কোটি টাকা একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে। এরও তদন্ত হবে। তদন্ত শুধু নয়, মামলা আমরা করব এবং প্রয়োজন হলে মানি লন্ডারিং যারা ইনভেস্টিগেট করে তাকেই হ্যান্ডওভার করব। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত শ্বেতপত্র প্রকাশে অনুমোদন দেওয়া হয়েছে। কোথায় কোথায় দুর্নীতি, বিজিবিএস এ কত বিনিয়োগ, নারী নির্যাতন রুখতে কি পদক্ষেপ, তা নিয়ে শ্বেতপত্র প্রকাশের সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নেওয়া হয়েছে কমিটি গঠনের সিদ্ধান্ত। ওবিসি সংশোধনী নিয়ে 2টি এবং গুন্ডা দমন সংক্রান্ত বিল পাশ হয়েছে বিধানসভায়। অভিন্ন দেওয়ানি বিধি বিল পেশের আগে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে রাজ্য সরকার। বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। নবান্ন সূত্রে খবর, পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি 2026-এর খসড়া বিল পরীক্ষার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেসাই আগামী 4 সপ্তাহ ধরে এটি খতিয়ে দেখবেন এবং পরবর্তীতে এটি বিধানসভায় পেশ করা হবে। The Uniform Civil Code West Bengal 2026 অভিন্ন দেওয়ানি বিধি পশ্চিমবঙ্গ 2026 নামক খসড়া বিলটি পরীক্ষা করার জন্য কমিটি গঠনের প্রস্তাব মন্ত্রিসভা দ্বারা অনুমোদিত হয়েছে এবং এটি জাস্টিস রঞ্জনা প্রকাশ দেসাই উনি এটিকে দেখবেন। 4 সপ্তাহ ওনাকে সময় দেওয়া হয়েছে বা উনি সময় নিয়েছেন এবং তারপরে ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি বিধানসভায় বিলটি প্লেস করা হবে। মন্ত্রিসভার বৈঠকের আগে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে সরকারি দপ্তরগুলিকে খরচ কমানোর নির্দেশ দেন তিনি। নবান্ন সূত্রে খবর, শুভেন্দু অধিকারী বলেন, বিভিন্ন প্রকল্প যারা পাওয়ার যোগ্য নন তাদের বাদ দিতে হবে। তার ফলে যে খরচ কমবে সেই টাকায় অন্যান্য প্রকল্প চালাতে সুবিধা হবে। অন্নপূর্ণা যোজনা, মহিলাদের জন্য ফ্রিতে সরকারি বাসে যাতায়াত সহ প্রকল্পগুলি চালাতে সুবিধা হবে। রাজস্ব কোনোভাবেই যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটার দিকে নজর দিতে হবে। বালি পাথর থেকে রাজস্ব আদায়ে যেন কোনো ফাঁকি না থাকে, অভিযোগ পেলে পদক্ষেপও হবে। প্রত্যেকটি দপ্তরকে মডেল পরিকল্পনা করে সেই অনুযায়ী কাজ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। হুগলির শ্রাবণী মেলা নিয়েও এদিন আলোচনা হয় মন্ত্রিসভার বৈঠকে। এবার বড় করে মেলার ভাবনা চিন্তা করা হচ্ছে। পানীয় জল, শৌচাগার, স্বাস্থ্য শিবির তৈরির পাশাপাশি ঘাট সাজানো হচ্ছে। চন্দননগরের আলো দিয়ে সাজানো হবে মেলা, হবে লাইভ টেলিকাস্ট। পাশাপাশি পুরনো রথযাত্রা কমিটিগুলিকে আর্থিক সহায়তা দেওয়া হবে সরকারের তরফে। রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। অন্যদিকে ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে নিয়ে জীবনতলা বাজারে একটি ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। আর অন্যদিকে ডেডলাইন পেরিয়ে যাওয়ার পর ক্যানিংয়ে বুলডোজার দিয়ে ভাঙা হলো তার ছেলের বেআইনি ক্যাফে। মাতলার চরে বেআইনিভাবে তৈরি ক্যাফের জমি এখন সরকারের। প্রশাসনের মদতে শওকত মোল্লার নেতৃত্বে তৈরি হওয়া অবৈধ সাম্রাজ্যের পতন হলো, কটাক্ষ করেছে বিজেপি। পার হয়ে গেছে প্রশাসনের ডেডলাইন, নামলো বুলডোজার। ক্যানিংয়ে ভেঙে দেওয়া হলো ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার ছেলের ক্যাফে অরণ্যের কূলে। মৌখালীতে মাতলা নদীর চর দখল করে তৈরি করা হয়েছিল যে বেআইনি নির্মাণ, আর অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে চক্ষু চড়ক কাজ প্রশাসনের আধিকারিকদের। কারণ নির্মীয়মান পিলার ও সিলিংয়ে জল করছে বিশ্ব বাংলার লোগোর ছাপ। বিমে ফুটে উঠেছে সরকারি দপ্তরের নাম। এখানে দেখা যাচ্ছে একের পর এক বিশ্ব বাংলার লোগো। এই যে বিশ্ব বাংলার লোগোগুলো দেখা যাচ্ছে, এই যে কংক্রিট, সেই কংক্রিটে আমরা জানি অনেক সময়
পিলার তৈরি করার ক্ষেত্রে বা বিম তৈরি করার ক্ষেত্রে রাজমিস্ত্রিরা ব্যবহার করেন বিভিন্ন প্লাস্টিক। সন্দেহ ঘনীভূত হচ্ছে যে এখানে কি কোনোভাবে ওই ত্রিপল যেটা সাধারণ দুর্গত মানুষের জন্য ব্যবহার করা হয় সেগুলো ব্যবহার করা হচ্ছিল, অর্থাৎ বিধায়কের ছেলে যে কংক্রিট তৈরি করছে বা ইমারত তৈরি করছে সেই ক্ষেত্রেও কিন্তু সাধারণ মানুষের জন্য বরাদ্দ এই যে ত্রিপলগুলো সেগুলো ব্যবহার করা হচ্ছে। ডেডলাইন পার হয়ে গেছে, এটা ইলিগাল কনস্ট্রাকশন ছিল 1 নম্বর খতিয়ানের জমির উপরে। যেরকম হিয়ারিং করে যেরকম এসডিও কোর্ট থেকে যেরকম হিয়ারিং করে যেরকম রায় পাস হবে আমরা সেই মতো অ্যাকশন নেব। গত 5ই জুন ভাঙড়ে বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার করা হয় প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে। তার আগের দিন শওকত মোল্লার খোঁজে তৃণমূল নেতার বাড়ি, অফিস এবং ছেলের রেস্তোরাঁয় হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তখনই সামনে আসে মাতলা নদীর চর বুঝিয়ে প্রায় 7.5 একর জমির ওপর শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার এই সুবিশাল ক্যাফে। বেআইনিভাবে ক্যাফে নির্মাণের অভিযোগে 18 জুনের মধ্যে এসডিও অফিসে হাজির হতে বলা হয় ইমরান মোল্লাকে। জেলা প্রশাসন সূত্রে খবর, ইমরান মোল্লা নিজে না গেলেও তাঁর আইনজীবীরা গিয়ে নথি জমা দিয়ে আসেন, কিন্তু তিনি কোনো বৈধ নথি দেখাতে পারেননি। এরপরই ইমরান মোল্লাকে 7 দিনের মধ্যে নিজের খরচে ওই অবৈধ নির্মাণ ভেঙে সরকারি জমি খালি করে দেওয়ার নির্দেশ দেয় প্রশাসন। বৃহস্পতিবারই শেষ হয়েছে প্রশাসনের ডেডলাইন। এদিন সকালেই বেআইনি ক্যাফে ভাঙতে ঘটনাস্থলে পৌঁছে যায় দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন। ঘটনাস্থলে ক্যানিং মহকুমা পুলিশ আধিকারিক সহ জীবনতলা থানার বিশাল পুলিশ বাহিনী রয়েছে। পাশাপাশি রয়েছে ক্যানিং 2 নম্বর ব্লকের বিডিও এবং বিএলআরও অফিসের আধিকারিকরা। এই যে অবৈধ সাম্রাজ্য যেটা বিধায়ক পরেশরাম দাস এবং শওকত মোল্লার নেতৃত্বে তৈরি হয়েছিল, সেই সাম্রাজ্যের পতন দেখছি আমরা। সুন্দরবনবাসী অত্যন্ত খুশি। অবৈধ নির্মাণ ভেঙে দেওয়ার পর সেখানে বোর্ড লাগিয়ে দেয় প্রশাসন, যেখানে লেখা রয়েছে জমিটি এখন সরকারের। বৃহস্পতিবার বিকেলেই ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে নিয়ে ধর্ষণের অভিযোগের মামলার প্রেক্ষিতে এলাকায় ঘুরে করা হয় পুনর্নির্মাণ। শওকত মোল্লাকে নিয়ে যাওয়া হচ্ছে একটি মামলার পরিপ্রেক্ষিতে। তাকে একেবারে জীবনতলার এই যে বাজার সেখানে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। প্রথমে এনআইএ এর হেফাজত, পরে জেল হেফাজত এবং এবার জীবনতলা থানার একটি মামলার পরিপ্রেক্ষিতে তাকে নিয়ে আসা হয়েছে। শওকত মোল্লাকে দেখেই ওঠে চোর চোর স্লোগান, ফের বেজে ওঠে ভাইরাল মাছ চোর গান। আমরা কোর্টে যাব, আমরা প্রত্যেকের নামে মানহানি মামলা করবো। এইভাবে ওনাকে ঘোরাতে পারে না, কোনো আইনে নেই। আপনার বাবার নামে ধর্ষণের অভিযোগ উঠছে, এটা কি মিথ্যা? পুরোপুরি মিথ্যা। ওনাকে রাজনৈতিক ভাবে ফাঁসানো হয়েছে। আমরা যেখানে যেতে হয় যাব, কোর্টে, যেখানে এইভাবে কাউকে ঘোরানো যায় না। পরে একটি ধর্ষণের মামলায় শওকত মোল্লাকে হেফাজতে নেয় জীবনতলা থানার পুলিশ। আবির দত্ত ও শান্তনু লস্করের রিপোর্ট, এবিপি আনন্দ। আজ অপরূপা পোদ্দারকে ফের তলব পুলিশের। স্বামীকে গ্রেফতারির সময় পুলিশকে হেনস্থার অভিযোগ। বুধবার শ্রীরামপুর থানায় তলব করা হয় আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদকে। হাজিরায় এড়িয়ে সময় চেয়ে চিঠি দিয়েছিলেন আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদ। মঙ্গলবার এনআইএর হাতে গ্রেফতার হন অপরূপার স্বামী তৃণমূল কাউন্সিলর সাকির আলী। গ্রেফতারির সময় পুলিশকে হেনস্থার অভিযোগ ওঠে অপরূপার বিরুদ্ধে। শতপ্রণোদিত মামলা দায়ের করে শ্রীরামপুর থানার পুলিশ। দলের রাশ হাতছাড়া হয়েছে। এবার কি নাম প্রতীক তহবিলও দখল করে নেবে ঋতব্রত তৃণমূল? এই নিয়ে জল্পনার আবহেই দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হলেন অরূপ রায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। কালীঘাট কেন, ক্যালিফোর্নিয়া বলতে পারে তারা আসল তৃণমূল। অমিত শাহর কথাতেই এই মিটিংটা বেআইনিভাবে করা হয়েছে। ভোটে ভরাডুবির পর দলের রাশ কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হয়েছে। বিধানসভায় পাল্লা ভারী ঋতব্রত তৃণমূলের। ইতিমধ্যে নতুন জাতীয় কর্মসমিতি তৈরি করেছে তারা। এবার কি তৃণমূলের নাম প্রতীক তহবিলও মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে ঋতব্রত তৃণমূলের দখলে চলে যেতে পারে? এই প্রশ্ন ঘিরে যখন রাজনীতির তোলপাড়, তখন দিল্লিতে গিয়ে জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। আমরা ইলেকশন কমিশনকে বলেছি যে আমাদের মিটিং হয়েছে, আমরা এই অমুক জায়গায় মিটিং হয়ে আমরা ডিসকাস করেছি, আমরা কমিটি করেছি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে। অ্যাজ পার নর্মস অফ দি পার্টি আমরা সব করেছি, আর লিখিত দেওয়া হয়েছে সব। তর্কের খাতিরে ধরে নিলাম জোড়া ফুল ওরা পেল, ওইটা নিয়ে মানুষের কাছে গেলে মানুষ ভোট দিয়ে দেবে তো মমতা ব্যানার্জির মুখ ছাড়া। গত 22 জুন নতুন জাতীয় কর্মসমিতি তৈরি করে ঋতব্রত শিবির। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কারণ আমি রাখা হয়নি। দলের চেয়ারম্যান করা হয় অরূপ রায়কে। সহসভাপতির দায়িত্ব পান একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ফিরহাদ হাকিম অরূপ বিশ্বাস।
পরের দিনই মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে গিয়ে এই তালিকা জমা দেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। এবার অরূপ রায়ের নেতৃত্বে দিল্লি গেলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ ফুল বেঞ্চের সঙ্গে প্রায় ৪৫ মিনিট বৈঠক করেন তারা। নতুন জাতীয় কর্মসমিতির তালিকা জমা দেয়া হয়। সূত্রের খবর, নির্বাচন কমিশনকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা জানান সংখ্যাগরিষ্ঠের সমর্থন তাদের সঙ্গে রয়েছে, যে কোনো সময় তারা সেই প্রমাণ দিতে পারেন। ওনারা শুনেছেন, ওনারা জানাবেন। সে কালীঘাট কেন, ক্যালিফোর্নিয়া বলতে পারে তারা আসল তৃণমূল। এটা কালীঘাটও ঠিক করবে না, ক্যালিফোর্নিয়াও ঠিক করবে না, নির্বাচন কমিশন ঠিক করবে না। এটা ম্যান্ডেটরি প্রসেস, এটাই নিয়ম যে আপনাকে কোনো একটা সেশন হলে, কনফারেন্স হলে ইলেকশন কমিশনকে জানাতে হবে। এখন আপনি সেটা সোশ্যাল মিডিয়ায় জানালে হয় না। নির্বাচন কমিশন জানিয়েছিল যে শুধুমাত্র অথরাইজ রিপ্রেজেন্টেটিভ, স্বীকৃত প্রতিনিধিরাই ফুল বেঞ্চের সাথে দেখা করতে পারে। আমরা তো মমতা ব্যানার্জি যে তৃণমূলের চেয়ারম্যান, তারা তো কোনো মিটিং চাইনি। তাহলে এই ভেঙে যাওয়া বিক্ষুব্ধ এমএলএরা কি করে সাক্ষাতের সময় পেল? আমরাই তো ঠিক করব যে কে আমাদের দলের প্রতিনিধি। এতে জ্ঞানেশ কুমারের কোনো ভূমিকা নেই। তৃণমূলের নাম আর জোড়াফুল প্রতীকের ভবিষ্যৎ কি? সম্পূর্ণ বিচারটা ইলেকশন কমিশন করবেন। তাদের একটা রিজনড অর্ডার দিতে হবে, অ্যান্ড দিস অর্ডার ইজ জুডিশিয়াল স্ক্রুটিনির চান্স আছে। একটা ইলেকশন সিম্বল যদি একটি পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে রেজিস্টার্ড হয়ে থাকে, তাহলে তার মধ্যে যদি ভাঙন ধরে, দুপক্ষকে শুনে করাটাই বোধহয় বাঞ্ছনীয়। অথবা এই ইলেকশন সিম্বলটা ফ্রিজ করে দিয়ে বলতে পারে তোমরা একটা ইলেকশন সিম্বল নাও, ওরা একটা ইলেকশন সিম্বল নেবেন, যে ইলেকশন সিম্বল দুটো তোমাদের যে অরিজিনাল ইলেকশন সিম্বলের সমান নয়। মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় উভয়ের কাছেই চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। সন্ধ্যের দিকে মেল আসে। আগামী সোমবার 6 তারিখ আর কি, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের যা বক্তব্য আছে সেটা লিখিতভাবে জানাতে হবে। তার আগেই আমরা আমাদের বক্তব্য লিখিত আকারে নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দেবো। ওনার নামে যে চিঠি, সেটার কপি আমাকে দেওয়া হয়েছে, এবং আমাকে যে চিঠিটা দেওয়া হয়েছে সেটাতে ওনাকেও কপি করা হয়েছে। দুটো মেলই আলাদা আলাদা এসেছে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন এবং অনুমোদিত স্বাক্ষরকারী সংক্রান্ত দুই পক্ষের দাবি ও পাল্টা দাবির প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন উভয় পক্ষকে আগামী সোমবার বিকেল 5:30টার মধ্যে তাদের লিখিত জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে। বিজেন্দ্র সিংহ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। তৃণমূলের ফ্রিজ করা অ্যাকাউন্টে কত টাকা রয়েছে এবং তদন্তে কি পাওয়া গেছে মঙ্গলবারের মধ্যে তা জানাতে হবে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু অ্যাকাউন্ট খুলে দেওয়া হলে যদি সমস্ত টাকা বের করে নেওয়া হয় তাহলে কি হবে? যদি দেখা যায় যে বেআইনি টাকা এই অ্যাকাউন্টে জমা রয়েছে, তখন তদন্তকারীরা কি করবেন? প্রশ্ন আদালতের। তৃণমূলের 3টে অ্যাকাউন্টে কত টাকা রয়েছে, পাশাপাশি তদন্তে কি পাওয়া গেছে, কি কি তথ্য প্রমাণ আছে, মঙ্গলবারের মধ্যে রিপোর্ট দিয়ে জানাবে রাজ্য সরকার। তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট মামলার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। পাশাপাশি আদালতের প্রশ্ন, অ্যাকাউন্ট খুলে দেওয়া হলে যদি সমস্ত টাকা বের করে নেওয়া হয় তাহলে কি হবে? তদন্তে যদি দেখা যায় যে বেআইনি টাকা এই অ্যাকাউন্টে জমা রয়েছে, তখন তদন্তকারীরা কি করবেন? দল ভেঙে খান খান হওয়ার পর ঘাসফুল শিবিরের অস্বস্তি বেড়েছে অ্যাকাউন্ট নিয়ে, টানা পড়েছে তৃণমূলের তহবিলে, যা নিয়ে সম্মুখ সমরে নেমেছে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল। এই প্রেক্ষিতে মামলার শুনানি হয় কলকাতা হাইকোর্টে। শুনানি শুরুতে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, অভিযোগ যদি শুধুমাত্র 3টি ব্যাংক অ্যাকাউন্টকে ঘিরেই হয়ে থাকে, তাহলে অ্যাকাউন্ট ফ্রিজ না করে কি তদন্ত করা যায়? আদালতের কি উচিত হবে এই তদন্তকে পঙ্গু করে দেওয়া? রাজ্য সরকারের পক্ষে সলিসিটর জেনারেল বলেন, দয়া করে সিদ্ধান্ত কিছুদিন পরে নিন, আমরা হলফনামা জমা করতে চাই। তৃণমূল কংগ্রেসের আইনজীবী বলেন, শুধু এই 3টি অ্যাকাউন্ট নয়, আরো 5টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। পুলিশকে এভাবে একটা রাজনৈতিক দলের অ্যাকাউন্ট ফ্রিজ করে তাকে পঙ্গু করে দিতে পারে? 4-5% ব্যবধানে একটা দল হেরেছে, তৃণমূলের একটা অংশ গিয়ে অভিযোগ করেছে বলে পুলিশ এই কাজ করতে পারে? তৃণমূল কংগ্রেস যার হাতে থাকবে, পার্টি ফান্ড তার হাতে থাকবে, একে বলার কি আছে? পার্টির ফান্ড তো তৃণমূল কংগ্রেসে, আমরা তো তৃণমূল কংগ্রেস, তো ফান্ড কোথায় যাবে? ফান্ড তো তৃণমূল কংগ্রেসের ফান্ড, তৃণমূল কংগ্রেসের কাছে থাকবে। তৃণমূলের অ্যাকাউন্টে টাকা যদি খারাপ হয়, যারা সই করেছে তারা ভোটের সময় তো 25 লাখ টাকা নিয়েছে তার অ্যাকাউন্টে, সেই টাকাটা তারা ফেরত দিক। শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, অভিযোগ তো শুধুমাত্র এই 3টি অ্যাকাউন্টকে ঘিরেই, অন্য কিছু নিয়ে অভিযোগ নেই।
ফলে অন্য কিছু বাজেয়াপ্ত করার প্রশ্ন নেই। বিচারপতি আরো বলেন, যে অভিযোগের ভিত্তিতে অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে সেটা একটা সার্বিক অভিযোগ, কোনো নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ করা হয়নি। 18 জুন অভিযোগের পরের দিনই অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। আমি জানতে চাই, এই অল্প সময়ে পুলিশ কি কি তথ্য পেয়েছে যার ভিত্তিতে অ্যাকাউন্ট ফ্রিজ করা হলো? তখন সলিসিটর জেনারেল বলেন, তৃণমূলের দুটি অংশ যদি স্পেশাল অফিসারের কাছে গিয়ে বলেন যে তারাই আসল তৃণমূল এবং তারা অ্যাকাউন্ট ব্যবহার করতে চান, তাহলে কি হবে? এখন অ্যাকাউন্ট ফ্রিজ করাই থাক, কত টাকা আছে সেটা আদালতের সামনে পেশ করা হোক। আমরা পুলিশের তরফ থেকে সব জানাবো, কি কি তথ্য প্রমাণ আছে, কিভাবে অর্থ পাচার হয়েছে সব জানাবো। পাশাপাশি প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি বলেন, আমি যুগ্ম স্পেশাল অফিসার নিয়োগ করতে পারি যাদের নজরদারিতে দৈনিক খরচ চালাবার জন্য এই 3টি অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে, তবে কোনো বড় খরচ করা যাবে না বা নীতিগত কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। এটা সম্বন্ধে আমি কোনো কমেন্ট করব না, সাবজুডিস আছে, আমি কোনো কিছু কমেন্ট করব না। আর এগুলো নিয়ে আমি ডিল করছি না, এটা নিয়ে ডিল করছে অভিষেক ব্যানার্জি, ডিল করছে, ওকে জিজ্ঞেস করুন। গত 16 জুন অরূপ বিশ্বাসের তরফে একটি চিঠি রিসিভ করে HDFC ব্যাংকের সেন্ট্রাল প্লাজা শাখা, যেখানে প্রাক্তন মন্ত্রী ও বিধায়ক নিজেকে তৃণমূলের কোষাধ্যক্ষ পরিচয় দিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানান। ঋতব্রত তৃণমূলের তরফেও বিধাননগর পুলিশের সাইবার থানায় HDFC ব্যাংকে থাকা 3টি অ্যাকাউন্ট নম্বর দিয়ে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, বেআইনিভাবে পাওয়া অর্থ জমা রয়েছে ওই অ্যাকাউন্টগুলিতে। ওই অভিযোগের পরই HDFC ব্যাংকের তৃণমূলের নামে থাকা 3টি অ্যাকাউন্টের ডেবিট ফ্রিজ করে পুলিশ। এই পরিস্থিতিতে দলীয় অ্যাকাউন্টের লেনদেন ফের চালু করতে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির, কিন্তু সেখানে তাদের অস্বস্তি আরও বাড়ল। সৌভিক মজুমদার, বিজেন্দ্র সিংহ ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.